আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমার সকল ফ্রেন্ডস ফলোয়ার্স সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা এই অধ্যায় থেকে মোমের প্রজ্বলন এবং মোমের তিন অবস্থা এই বিষয় সম্পর্কে আলোচনা করব। এছাড়াও আরো আলোচনা করব গলন, গলনাঙ্ক এবং স্ফুটন ও স্ফুটনাঙ্ক সম্পর্কে। তো বন্ধুরা, আর দেরি না করে শুরু করছি আজকের আলোচনা। মোম। মোম কি? মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। তো হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হলো হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত জৈব যৌগ, অর্থাৎ যে সকল যৌগে কার্বন এবং হাইড্রোজেন এই দুটি পরমাণু বিদ্যমান সে সকল যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন ইত্যাদি। মোমও ঠিক সেরকম একটি হাইড্রোকার্বন যৌগ যার মধ্যে রয়েছে কার্বন এবং হাইড্রোজেন নামক মৌল। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, এই মোমকে আমরা যদি প্রজ্বলন করি, অর্থাৎ মোমে যদি আমরা আগুন জ্বালাই, তাহলে সেখানে আমরা মোমের পদার্থের তিনটি অবস্থা দেখতে পাবো। আর সেই অবস্থাগুলো হলো কঠিন, তরল এবং বায়বীয় অবস্থা। তো বন্ধুরা, তাহলে আমরা আজকে একটি পরীক্ষার মাধ্যমে দেখব যে আসলে মোমে আগুন জ্বালানো হলে, অর্থাৎ মোম যখন প্রজ্বলিত হয় তখন পদার্থের তিনটি অবস্থা বিরাজ করে। তো আর দেরি না করে আমরা শুরু করছি আজকের পরীক্ষাটি। তো বন্ধুরা, তাহলে আমরা শুরু করি আজকের এই পরীক্ষাটি। এই পরীক্ষাটি করার জন্য প্রথমে আমি একটি মোমের দণ্ড নিয়েছি, তারপরে আমি একটি গ্যাস লাইট দিয়ে এই মোমটিকে এবার প্রজ্বলিত করব। সেই জন্য আমি প্রথমে গ্যাস লাইটটিতে আগুন জ্বালালাম, তারপর সেই আগুন মোমের শীর্ষে এই সুতাতে আমি ধরে দিলাম। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আগুনের স্পর্শ স্থানে মোম আগুন থেকে তাপ গ্রহণ করে গলে তরলে পরিণত হচ্ছে। এটি হচ্ছে মোমের তরল অবস্থা। আর গলিত মোম তাপ গ্রহণ করে এখান থেকে কিছু মোম বাষ্প আকারে বায়ুমণ্ডলে মুক্ত হচ্ছে, যেটিকে আমরা মোমের বায়বীয় অবস্থা বলে থাকি। আর কিছু মোম আমরা দেখতে পাচ্ছি যে মোমের নিচে কিছু মোম ঠান্ডা হয়ে পুনরায় কঠিন মোমে পরিণত হয়েছে। এটি হচ্ছে মোমের কঠিন অবস্থা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোমের প্রজ্বলন প্রক্রিয়া দেখতে পেলাম যে কিছু মোম তাপ গ্রহণ করে তরলে পরিণত হয়েছে, আর সেই তরল মোম আরো তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হয়েছে। আর সেই তরল মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, পানি, তাপ এবং আলো উৎপন্ন করে থাকে। আর মোমের কিছু অংশ মোমের নিচে কঠিন আকারে জমা হয়েছে, যেটি মোমের কঠিন অবস্থা। আর এই পরীক্ষার থেকে আমরা দেখতে পেলাম যে মোম প্রজ্বলনের সময় মোমের তিনটি অবস্থা বিরাজ করে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানবো গলন এবং গলনাঙ্ক এই বিষয়টি সম্পর্কে। গলন কি? তাপ প্রয়োগের ফলে কোনো কঠিন পদার্থকে তরলে পরিণত করা বা তরলে রূপান্তরিত করার প্রক্রিয়াকে গলন বলে। অর্থাৎ আমরা যদি একটি বরফকে তাপ প্রয়োগ করি, তাহলে সেই বরফটি তরলে পরিণত হয়, আর এই প্রক্রিয়াটাকে বলা হয় গলন। এবং আমরা যদি একটি লোহাকে তাপ প্রয়োগ করি, তাহলে দেখা যাবে এক সময় লোহাটি কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে। এটিও মূলত হয় গলন প্রক্রিয়া। তো বন্ধুরা, এবার আমরা শিখব গলনাঙ্ক কি। গলনাঙ্ক এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হতে শুরু করে, উক্ত তাপমাত্রাকে সেই পদার্থের গলনাঙ্ক বলা হয়। যেমন
আমরা একটি কঠিন পদার্থ বরফ নেব, সেই বরফকে যদি তাপ প্রয়োগ করি আর বরফের তাপমাত্রা যখন 0°C পৌঁছায় তখন বরফটি কঠিন অবস্থা হতে তরল অবস্থায় পরিণত হতে শুরু করে। আর এই 0°C তাপমাত্রাকে আমরা বলবো বরফের গলনাঙ্ক। সুতরাং আমরা বুঝতে পারলাম যে এক বায়ুমণ্ডলের চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হয়, ঠিক সেই তাপমাত্রাটাকে আমরা ওই পদার্থের গলনাঙ্ক বলে থাকি। তো বন্ধুরা, এবার আমরা শিখব স্ফুটন এবং স্ফুটনাঙ্ক সম্পর্কে। স্ফুটন কি? যে প্রক্রিয়ায় কোনো তরল পদার্থকে তার তরল অবস্থা হতে বায়বীয় অবস্থায় রূপান্তর করা হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় স্ফুটন। যেমন আমরা যদি একটি পাত্রে পানি রাখি, আর আমরা তো জানি পানি তরল পদার্থ, সেই পানিকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে দেখতে পাবো এক পর্যায়ে পানি বাষ্পে পরিণত হচ্ছে বা বায়বীয় পদার্থে পরিণত হচ্ছে। আর এই প্রক্রিয়াটিকে আমরা বলবো স্ফুটন। এবার আমরা জানবো স্ফুটনাঙ্ক কি। এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বায়বীয় পদার্থে বা গ্যাসীয় পদার্থে রূপান্তর হতে শুরু করে, উক্ত তাপমাত্রাকে সেই পদার্থের স্ফুটনাঙ্ক বলা হয়। যেমন আমরা যদি একটি পাত্রে বিশুদ্ধ পানি নিই আর সেই পানিকে যদি আমরা তাপ দিতে থাকি তাহলে দেখব তাপমাত্রা যখন 100°C পৌঁছাবে তখন পানি তার তরল অবস্থা হতে বাষ্পীয় অবস্থায় রূপান্তরিত হতে শুরু করবে। যেহেতু পানি 100°C তাপমাত্রায় তরল থেকে বায়বীয় অবস্থায় রূপান্তরিত হলো, সুতরাং এই 100°C তাপমাত্রায় হলো পানির স্ফুটনাঙ্ক। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, এবার আমরা শিখব বাষ্পীভবন কি। যে কোনো তাপমাত্রায় কোনো তরলের উপরিতল হতে সেই তরল পদার্থ বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলা হয়। যেমন সমুদ্রের পানি, নদীর পানি যে কোনো তাপমাত্রায় তার তরল অবস্থা হতে বাষ্পীয় অবস্থায় পরিণত হয়, আর এই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন। বাষ্পীভবনের জন্য সুনির্দিষ্ট কোনো তাপমাত্রার প্রয়োজন হয় না, কিন্তু স্ফুটনের জন্য তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ হয়ে থাকে। তো বন্ধুরা, এবার আমরা আরো একটি বিষয় সম্পর্কে জানবো, সেটি হচ্ছে ঘনীভবন। আমরা জানি তরলকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়, কিন্তু আমরা যদি বাষ্পকে শীতল করি তাহলে সেই বাষ্প পুনরায় আবার তরলে পরিণত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন। অর্থাৎ ঘনীভবনটি হচ্ছে স্ফুটনের ঠিক বিপরীত প্রক্রিয়া। বন্ধুরা, আমরা আরো একটা বিষয় সম্পর্কে জানবো, সেটি হচ্ছে কঠিনীভবন। কঠিনীভবন কি? কোনো তরল পদার্থকে যদি আমরা শীতল করি অর্থাৎ ঠান্ডা করি তাহলে সেই তরল পদার্থ পুনরায় আবার কঠিন পদার্থে পরিণত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় কঠিনীভবন। যেমন আমরা বোতলে পানি ভর্তি করে যদি ফ্রিজের মধ্যে রেখে দেই তাহলে কয়েক ঘন্টা পর আমরা দেখতে পাবো বোতলে রাখা পানিগুলো বরফে পরিণত হয়েছে। এখানে মূলত বোতলে রাখা পানি ফ্রিজে ঠান্ডা হয়ে শীতলীকরণ প্রক্রিয়ার মাধ্যমে সেটি আবার পুনরায় কঠিন অবস্থা অর্থাৎ বরফে পরিণত হয়েছে। আর এই যে তরল অবস্থা থেকে পুনরায় আবার কঠিন অবস্থায় রূপান্তরিত হওয়া, এই প্রক্রিয়াটিকে বলা হয় কঠিনীভবন। আশা করি আজকের বিষয়গুলো তোমরা সকলেই বুঝতে পেরেছ। বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আশা করি তোমরা সকলে আমার ফেসবুক পেজ ইনভিজিবল সায়েন্স বাস্কেট বা আতিকুর রহমান আতিক, এই পেজটিতে ফলো দিয়ে আমার সাথে থাকবে এবং আমার ক্লাসগুলো নিয়মিত উপভোগ করবে। আর আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।